419 যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়েছে প্রথম হজ ফ্লাইট। হজ প্রক্রিয়া স্বস্তির হবে প্রত্যাশা ধর্মমন্ত্রী। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অক্ষত রয়েছেন 2 পাইলট। তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভিসা প্রক্রিয়া দ্রুত করতে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা। এবং 90 দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন, 6 জনকে খালাস দিয়েছে আদালত। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল গ্রাসিস লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 5,500 কোটি টাকা 10 প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আজ শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। একনেক সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার। তিনি বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে 5,563 কোটি 68 লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে 5,203 কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে 360 কোটি 74 লাখ টাকা। $419 জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে গেছে হজের প্রথম ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন। এই সময় অন্যান্য বারের চেয়ে এবারের হজ যাত্রা স্বস্তির হবে বলে জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। মুসল্লিদের ভোগান্তি কমাতে সরকার নানা উদ্যোগ এবং সৌদি আরবের ইমিগ্রেশন দেশে হওয়ায় খুশি হজযাত্রীরা। কাফসর আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের জন্য সারা বিশ্বের লাখ লাখ মুসলমানেরা জড়ো হয় পবিত্র নগরী মক্কায়। এর বড় একটি অংশই বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে হজের প্রথম ফ্লাইট। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় হজ ব্যবস্থাপনায় বর্তমান সরকারের আমলে স্বস্তিদায়ক হয়েছে বলে জানান তিনি। 18 সন পর্যন্ত আমরা বিমান ভাড়া করে কিন্তু এই দেশ চলছে, হজ যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে। 19 সাল থেকে ইনশাল্লাহ বিমান আমাদের ভাড়া করতে হয় না। আমাদের নিজের বিমানে আপনারা যেতে পারতেছেন, সব বাংলাদেশের বিমানে যেতে পারতেছেন। আগামী দিনে আরো বিমান কেনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা পোষণ করেছেন, যাতে আপনাদের যাত্রা সুন্দর হয় এবং আরামদায়ক হয়। অবশ্যই আপনারা দোয়া করবেন বর্তমান সরকারের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। মুসল্লিদের ভোগান্তি কমাতে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হচ্ছে আশকুরা হজ ক্যাম্পে, আর সৌদি অংশের ইমিগ্রেশন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফলে এবারের হজযাত্রা অন্যান্য বারের চেয়ে স্বস্তির হওয়ায় খুশি হজযাত্রীরা। খুব সুন্দর অবস্থায় আমরা যাইতেছি, এটা আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের সাথে সবার হজ জন্য কবুল করে। যেরকম আমি শুনেছিলাম যে অনেক রকম জটিলতা থাকে, এবার আমি ইনশাআল্লাহ খুব ভালোভাবে আসছি, রাস্তায় জ্যামও নাই এবং ফার্স্ট ফ্লাইট। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ আমাদের সুস্থ রাখে, সুস্থ মস্তিষ্কে আল্লাহর কাছে ইবাদত করতে পারি, এইটাই চাই। চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে কাবা চত্বর। বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হবেন মক্কায়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিমানের 2 পাইলট অক্ষত রয়েছেন। জানতে চাইলে চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, দুর্ঘটনার সময় প্রশিক্ষণ বিমানটির 2 জন পাইলট প্যারাশুটের সাহায্যে রক্ষা পেয়েছেন। সদরঘাট নৌপুলিশ জানায়, কর্ণফুলী নদীর ভাঙার চর বরাবর কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমানটি আছড়ে পড়ে। সদরঘাট নৌপুলিশ তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চেয়ে ভারত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, ভারতের ভিসা যেন দ্রুত হয় সেটি নিয়েও আলোচনা হয়েছে দেশটির পররাষ্ট্র সচিবের সাথে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে ক্যামেরায় ছিলেন আনসারুল ইসলাম। ঢাকায় সফরে আসা ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবো ভারতের উপর দিয়ে, তো অনেক অগ্রগতি আছে। তারপর ভিসা পাওয়াটা এখন যে অনেক ক্ষেত্রে দেরি হচ্ছে, অনেক সময় সমস্যা হয়, অনেক সময় দেখা যায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে পাচ্ছে না, সেই জন্যে সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য এবং সহজে মানুষ যাতে। এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টিও খোলাসা করেন ডক্টর হাসান মাহমুদ। মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। এদিকে আরেক অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবে পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজিদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় হাসান মাহমুদ বলেন, ব্যক্তিত্বের কারণেই ডক্টর ওয়াজিদ মিয়াকে চিরজীবন মনে রাখবে বাঙালি জাতি। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 90 দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ সহ 3 জনের যাবজ্জীবন এবং 6 জনকে খালাস দিয়েছেন আদালত। আজ ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন। এর আগে গত 29 এপ্রিল রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই মামলার রায় ঘোষণার দিন আজ ধার্য করেন আদালত। 1998 সালে 17 ডিসেম্বর রাজধানীর বনানীতে ড্রামস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তার ভাই তহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। মামলার অভিযোগ করা হয়, হত্যাকাণ্ডের কয়েক মাস আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরী কথা কাটাকাটি হয়। এর প্রতিশোধ নিতে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়। ঘটনার রাতে সোহেল তার বন্ধুদের নিয়ে ট্রাম্পস ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। তাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। রাত 2:30টার দিকে আবারও তিনি ঢোকার চেষ্টা করেন। তখন সোহেলকে লক্ষ্য করে ইমন, মামুন, লিটন, ফারুক ও আদনান গুলি চালায়। আসামিদের মধ্যে আদনান খুনের পরপরই ধরা পড়েছিলেন। জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সবই মাত্র 10 মিনিটে করা যায়, আর এর জন্য গুনতে হয় 5 থেকে 10,000 টাকা। এনআইডি সার্ভারেও পাওয়া যাবে এই পরিচয়পত্র। এই চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এদের মধ্যে একজন কুড়িগ্রাম জেলা নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর জামাল মিয়া। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। এ যেন সর্ষের ভিতরেই ভূত। জাতীয় পরিচয়পত্র সংশোধনী কিংবা নতুন এনআইডি মাত্র 10 মিনিটেই পাওয়া যায়, এমন রমরমা ব্যবসা পরিচালনা করে আসছিল কুড়িগ্রাম জেলার নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর জামাল। ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কর্মরত আছে কুড়িগ্রাম জেলার সদর উপজেলায়, বাড়ি নাটোর। সে তার মাধ্যমে এবং তার অপর কিছু সহযোগীদের মাধ্যমে সেই কাজটি করত। কাজটি হচ্ছে যে আপনি তাকে এনআইডি নাম্বারটা দিলেন, এনআইডি হারিয়ে গিয়েছে বাট আপনি তার নাম্বারটা আপনার কাছে আছে, নাম্বারটা দিলেন। নাম্বারটা দেওয়ার সাথে সাথে সেই নাম্বারটি তার সহযোগী জামালকে দেয় এবং জামাল যিনি নির্বাচন অফিসে কর্মরত, সেই জামালের মাধ্যমে সে একটা পিডিএফ কপি পায়। তার এই সিন্ডিকেট সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রাজধানী সহ সারা দেশে জাতীয় পরিচয়পত্র ও জাল জন্ম নিবন্ধন টাকার বিনিময়ে বিক্রি করত। এনআইডির সেই পিডিএফ কপি পাওয়ার জন্য এবং আরও অন্যান্য যে সকল আনুষঙ্গিক সেবা তার কাছ থেকে নিত, তার জন্য তাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পে করতে এবং এটা তাদের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টেও চলে যেত। পুলিশ জানায় চক্রটি এই ব্যবসা পরিচালনা করে লাখ লাখ টাকা অর্জন করেছে। তাদের এই কাজে সহযোগিতা করেছে কিছু অসাধু কর্মকর্তা, তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের অনন্য উজ্জ্বল নক্ষত্র পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজিদ মিয়া ক্ষমতার কাছাকাছি থেকে ও রাজনীতিতে আপোষহীন থেকে দেশকে ভালোবেসে কাজ করে গিয়েছেন আমৃত্যু। সহজ সরল জীবনযাপনে পরিশুদ্ধ ওয়াজিদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী আজ। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে।
ডক্টর এম এ ওয়াজিদ মিয়া বন্ধু ও পরিবারের মধ্যে পরিচিত ছিলেন সুধা মিয়া নামে। জন্ম 1942 সালের 16 ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার পথেপুর গ্রামে। রংপুর জিলা স্কুল থেকে 1956 সালে মাধ্যমিক শেষ করে 1958 সালে রাজশাহী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন কৃতিত্বের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে 1961 সালে ফজলুল হক হলের ছাত্র সংসদ নির্বাচনে হন সহসভাপতি। 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরের বছরেই তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে চাকরিতে যোগ দেন পারমাণবিক শক্তি কমিশনে। 1967 সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন ডক্টরেট ডিগ্রি। দেশে ফিরে 17 নভেম্বর যুগল জীবনে জড়িয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে। তাদের 2 সন্তান সজীব ওয়াজিদ জয় ও সাইমা ওয়াজিদ পুতুল বিশ্বের সমুজ্জ্বল সমহিমায়। 1971 সালের মুক্তিযুদ্ধ এবং এর আগে পরের রাজনীতির প্রেক্ষাপটে ডক্টর ওয়াজিদ মিয়ার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। স্বৈরাচারী আন্দোলনের যুক্ত থাকার কারণে কারাবরণও করতে হয় তাকে। সফল এই পরমাণু বিজ্ঞানী চিরবিদায় নেন 2009 সালের 9 মে। কর্মগুণে তিনি স্মরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবেন সহজ সরল একজন দেশপ্রেমী হিসেবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার 139টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখনো পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বেশ কিছু উপজেলায় মন্ত্রী ও সাংসদের ঘনিষ্ঠ স্বজনরাও নির্বাচিত হয়েছেন। বগুড়া 2 উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বগুড়া 1 আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় মহিলা লীগের নির্বাহী সদস্য শাহদারা মান্নানের ছেলে ও ছোট ভাই। নোয়াখালী সুবর্ণচরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী। হাতিয়ায় জয়ী হয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলীর বড় ছেলে আশিক আলী। পিরোজপুরের নাজিরপুর চেয়ারম্যান হয়েছেন এমপি শামর রাজাউল করিমের ভাই এস এম নুরে আলম শাহিন। মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এমপি শাহজাহান খানের বড় ছেলে আসিফুর রহমান খান। কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান হয়েছেন কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবুল উল আলম হানিফের চাচাতো ভাই। ও খাগড়াছড়ির রামগড়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা জামাতা বিশ্ব প্রদীপ কারবারি। বালিয়াডাঙ্গি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও 2 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের চাচা শফিকুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাবো। গাইবান্ধা থেকে প্রচারণার খবর জানিয়েছেন সহকর্মী খালেদ হোসেন। ষষ্ঠ উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপে পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা 21 মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে পলাশবাড়িতে 6 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আমার সঙ্গে যুক্ত হবেন গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার ঘোড়ামার্কা প্রতীক তৌহিদুল আমিন সুমন মণ্ডল। আমাদের কাছে তার জিজ্ঞাসা, সে জনগণের মাঝে কেমন সাড়া পাচ্ছেন এবং নির্বাচিত হলে সে কি করবেন। যেখানেই যাচ্ছি গণজোয়ার সৃষ্টি হচ্ছে। আমি দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের সঙ্গে আছি এবং সাধারণ মানুষের পাশে থাকি। আল্লাহ রহমতে আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের সেবা আমি সবার দ্বার প্রান্তে পৌঁছে দেব। আসলে উপজেলা হবে সাধারণ মানুষের আস্থার জায়গা। গত জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, সেখানে আমার সমান ভোটে আমি লটারিতে পরাজিত হই। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমার মা বোন, আমার গুরুজনেরা কেমন সাড়া দিচ্ছে। আমি জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী। আপনাকে ধন্যবাদ। এই ছিল গাইবান্ধা থেকে পলাশবাড়ি উপজেলার নির্বাচনের সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জে কেন্দুল থেকে আমনুরা জুটমিল পর্যন্ত 3 কিলোমিটার সড়কে উন্নয়নের নামে চলছে গণহারে বৃক্ষনিধন। সদরের ঝিলিম ইউনিয়নের সড়কের পাশে 250 মিটার ড্রেন নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। ড্রেনটি সড়কের একপাশে হলেও গাছ কাটা হয়েছে দুপাশেরই। তবে সড়ক ও জনপথ বিভাগের দাবি গাছগুলো কেটেছে জেলা পরিষদ। এই ঘটনায় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা কেন্দুল সড়কের দুধারের 258টি গাছ টেন্ডারের মাধ্যমে বিক্রি করে জেলা পরিষদ। কিন্তু
গাছগুলো নিজেদের দাবি করে কাটা বন্ধ রাখতে জেলা পরিষদকে চিঠি দেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বা বিএমডিএ। এ নিয়ে জেলা পরিষদ ও বিএমডিএর মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। এরই মধ্যে কেটে ফেলা হয়েছে শতাধিক গাছ, জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। গাছ সব রাস্তার দুই ধারেই গাছ আছে, এগুলো ভালো গাছ, ঠিক আছে, জিন্দা গাছ, কিন্তু এখন কাটছে এগুলো কি শুনলাম যেগুলো সরকারের গাছ বিক্রি হয়ে গেছে। ঝড়টা ধরো থাকে যেত, থামায় নিত ডালে, এখন তো সবই তো দেখছি যে একবার উল্টা পাল্টা করে দেবে ঝড়ে। যেগুলো গাছ ভালো আছে সেগুলো গাছ কাটা তো এটা কোনো মানে হয় না। ভূমির মালিক জেলা পরিষদ হলেও গাছের মালিক বিএমডিএ এবং গাছের হিস্সা উল্লেখ রয়েছে বলে দাবি করেছেন এই কর্মকর্তা। জেলা পরিষদের সাথে যে আমাদের চুক্তি হয়েছে, এই চুক্তি অনুযায়ী ওখানে যদি গাছ কাটার প্রয়োজন হয় বা নিলামের প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে বিএমডিএ জেলা পরিষদের সাথে আলোচনা করে সেটা বিএমডিএ দপ্তর করতে কি যথাযথ নিয়ম অনুসরণপূর্বক এটা নিলামের ব্যবস্থা বা নিলাম দরপত্র এখানে নিতে পারত, কিন্তু সেটা হয় নাই। অন্যদিকে জেলা পরিষদের দাবি, ভূমি মালিক যেহেতু জেলা পরিষদ, তাই গাছের মালিকও সংস্থাটি। যেহেতু জমির মালিক জেলা পরিষদ, গাছের মালিকও জেলা পরিষদ। এতদিন ধরে ওনারা বললেন না যে গাছ আমাদের রোপণ করা। 2 বছরের মধ্যে থেকে যে কোনো সময় তো বলতে পারতেন যে তাদের গাছ। গাছ কাটা ঠিক হচ্ছে না জানিয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। যেহেতু এটা নিয়ে কথা আছে, এটা দেখে শুনে তারপর এটা খতিয়ে দেখে পরবর্তীতে জারি হোক, এটা করা উচিত ছিল। আমরা আইনগতভাবে খতিয়ে দেখি তারপর ব্যবস্থা না, কিন্তু এটা তো জেলা পরিষদ দাবি করতেছে তাদের। গাছ কাটা নিয়ে জেলা পরিষদ ও বিএমডিএর মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ, কিন্তু পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য। তবে এলাকাবাসীর প্রত্যাশা, এই স্নায়ুযুদ্ধে কে জয়ী হবে আর পরিবেশের জন্য কে ভাববে, আদৌ কি আগামী প্রজন্ম পাবে সুন্দর সবুজ ঘেরা পরিবেশ? আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। ভোলার দৌলতখানে কৃষকের মাঠ জুড়ে এখন সয়াবিন ফসল। গাছের থোকায় থোকায় যেদিকে চোখ যায় কেবল ঝুলছে পাকা সয়াবিন আর সয়াবিন। আবহাওয়া ভালো থাকায় ক্ষেত থেকে সয়াবিন সংগ্রহ শুরু করেছেন কৃষকেরা। বিস্তারিত রোমানুল ইসলাম সোহেবের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম। আবহাওয়া ভালো থাকায় এবার ভোলার দৌলতখানে সয়াবিনের ফলন ভালো হয়েছে, এতে খুশি কৃষকরা। কেউ ক্ষেত থেকে সয়াবিন তুলছেন, কেউ করছেন বাড়াইয়ের কাজ। কৃষকরা বলছেন কম খরচে লাভ ভালো হওয়ায় সয়াবিন চাষে আগ্রহ বেড়েছে তাদের। গত বছরের তুলনায় এবার দাম বেশি পাওয়ায় খুশি কৃষকরা। কৃষকের জন্য কিনে এনে তারপরে মনে করেন শুকাই দিয়ে তারপরে মনে করেন আমরা ঢাকা, বরিশাল বিভিন্ন জায়গায় আর কি পেঁচা কিনা। ইনশাল্লাহ সমিলে ফসলটা খুব ভালো, দামের দিক দিয়ে ইনশাল্লাহ গৃহস্থ ভালো পাইছে। আমাদের নিজের খামাতেই নিজেরা এবার করছি, ইনশাল্লাহ ফসল অনেক ভালো হয়েছে। সরকারের তরফ থেকে যদি সহযোগিতা হইতাম আরো অনেক বেশি করতাম। এদিকে সয়াবিন চাষে কৃষকদের প্রদর্শনীর মাধ্যমে সহায়তা দেওয়ার কথা বলছে স্থানীয় কৃষি বিভাগ। সয়াবিনের আবাদ গত বছর থেকে বৃদ্ধি পাওয়ায় কৃষকরা খুবই আগ্রহী এবং তারা দামের ব্যাপারে সন্তুষ্ট। প্রতি মন 2200 টাকা থেকে 2500 টাকা বিক্রি হইতেছে। এই সয়াবিন নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। আগামীতে সয়াবিনের উৎপাদন আরও বাড়বে। চলতি মৌসুমে দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় 6090 হেক্টর জমিতে সয়াবিন চাষ করা হয়েছে। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। প্রবাসীদের বিদেশ যাওয়া ও ফেরার পর প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ। গতকাল দুপুরে চট্টগ্রাম বোর্ড ক্লাবে এভিয়েশন কর্তৃপক্ষ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এক সমন্বয় সভায় এ মন্তব্য করেন তিনি। জেনে শুনে বিদেশ যান, বৈধ পথে সব সমাধান, এই স্লোগানকে বাস্তবায়ন করতে এই সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিমানবন্দরের সেন্ট্রাল এয়ার ট্রাফিক অফিসার বাহালুল হায়াত বিপুল ও জাতীয় গোয়েন্দা সংস্থার তারিক আজিজ মৃদা সহ অনেকে। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 419 যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়েছে প্রথম হজ ফ্লাইট। হজ প্রক্রিয়া স্বস্তির হবে প্রত্যাশা ধর্মমন্ত্রী। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অক্ষত রয়েছেন 2 পাইলট।
তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভিসা প্রক্রিয়া দ্রুত করতে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা। এবং ৯০ দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনের যাবজ্জীবন, ৬ জনকে খালাস দিয়েছে আদালত। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।